সো আমাদের আমরা লাস্ট দিন ফোর্সের কলিশন ওইগুলো দেখে আসছি, তারপর ইলাস্টিক কলিশন, ইনএলাস্টিক কলিশন এগুলো দেখে আসছি। আজকে আমরা দেখব ফোর্সের কি কি ক্লাসিফিকেশন হতে পারে সেগুলো। সো ফার্স্ট ফোর্স হচ্ছে, নেচারে ফোর্স হচ্ছে বেসিক্যালি চারটা ফান্ডামেন্টাল ফোর্স থাকে। ফার্স্ট ওয়ান হচ্ছে গ্র্যাভিটি, দেন সেকেন্ড ওয়ান হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, দেন থার্ডটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বা সবল নিউক্লিয় বল, আর ফোর্থ ওয়ান হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স। উইক নিউক্লিয়ার ফোর্স। ওকে, সো এই চারটা হচ্ছে ফোর ফান্ডামেন্টাল ফোর্সেস অফ নেচার। বাট সায়েন্টিস্টরা কী করছে, এই দুইটা ফোর্সকে ইউনিফাই করে ফেলছে। মানে এই দুইটা ফোর্সকে আগে আলাদা আলাদাভাবে ডিসকাস করা হতো। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স হচ্ছে তোমার কোনো একটা অ্যাটমের মধ্যে, অ্যাটমের নিউক্লিয়াসের মধ্যে তার প্রোটন অ্যান্ড নিউট্রনগুলো যেই ফোর্সের জন্য বাইন্ডেড থাকে সেটাই হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। আর উইক নিউক্লিয়ার ফোর্স হচ্ছে যেই ফোর্সের জন্য কোনো একটা অ্যাটমের মধ্যে রেডিও অ্যাক্টিভ ডিকে দেখা যায়। বাট এই টপিকগুলো অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে আমরা ডিসকাস করব না। এইগুলো হচ্ছে পরবর্তীতে আরেকটা চ্যাপ্টার আছে লাস্টের দিকে, মডার্ন ফিজিক্স মেবি নাম, ওই চ্যাপ্টারে আমরা এগুলো ডিসকাস করব। সো আপাতত এইটুক জেনে রাখবো যে চারটা ফান্ডামেন্টাল ফোর্স, গ্র্যাভিটি, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স অ্যান্ড উইক নিউক্লিয়ার ফোর্স, তার মধ্যে এই দুইটা ইউনিফাই করে একটা ফোর্স বানায় ফেলা হয়েছে। ওকে, অ্যান্ড দেন যেটা করছে যে এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আর এই যে এইখান থেকে যে আমরা নিউক্লিয়ার ফোর্স নামে যেটা পাচ্ছি, এই দুইটাকেও ইউনিফাই করে আর একটা জাস্ট সিঙ্গেল একটা ফোর্স বানায় ফেলছে। মানে আমি এটা দিয়ে যেটা বুঝাচ্ছি যে এই ফোর্সটা আর এই ফোর্সটা তিনটাকেই একটা ফোর্স দিয়ে এক্সপ্লেন করা যায়। ওকে, সো এই তিনটা ফোর্সকে একসাথে করে একটা ফোর্স হিসেবে এখন ডিসকাস করা হয়। সায়েন্টিস্টরা এখন যেটা ট্রাই করতেছে সেটা হচ্ছে গ্র্যাভিটি আর এই ফোর্সটা, এই দুইটাকেও মার্জ করে একটা সিঙ্গেল ফোর্স বের করা যায় কিনা। ওকে, যেটাকে বলা হয় গ্র্যান্ড ইউনিফাইড থিওরি। গ্র্যান্ড ইউনিফাইড থিওরি মানে চারটা ফান্ডামেন্টাল ফোর্সকেই একটা সিঙ্গেল ফোর্স দিয়ে এক্সপ্লেন করা যায় কিনা। সো গ্র্যান্ড ইউনিফাইড থিওরি যেদিন সাকসেসফুল হবে সেদিন আমরা দেখব যে চারটা ফোর্সই আলটিমেটলি একইভাবে কাজ করে। একদম প্রথম দিকে চারটা ফোর্স ছিল, দেন সায়েন্টিস্টরা এই দুইটাকে একসাথে করছে, নিউক্লিয়ার ফোর্স, দেন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সকেও একসাথে করছে। এখন দুইটা ফোর্স, রাইট নাও দুইটা ফোর্স আছে, একটা হচ্ছে গ্র্যাভিটি আর একটা হচ্ছে এই তিনটা মিলায়ে একটা। বাট এখন রিসার্চ চলতেছে যে সামহাউ এই দুইটাকে আবার মার্জ করে ওয়ান সিঙ্গেল ফোর্স দিয়ে পুরো ইউনিভার্সকে এক্সপ্লেন করা যায় কিনা। আচ্ছা, সো আমরা এইটা দেখলাম ফোর্সের তোমার ক্লাসিফিকেশন। আমরা এখানে ফার্স্ট যে টাইপের ফোর্স গ্র্যাভিটি সেটা নিয়ে ডিসকাস করব। এটা তোমাদের ক্লাস 8-এ ছিল। আমরা এখন দেখব এইটার কিছু জিনিস রিভিউ করব আর দুই একটা অ্যাডভান্সড জিনিসও দেখব। সো ফার্স্ট যে টাইপের ফোর্স নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে গ্র্যাভিটি। গ্র্যাভিটি ফোর্স হচ্ছে এটা একটা ইউনিভার্সাল ফোর্স, মানে যে কোনো দুইটা পার্টিকেল যদি থাকে, এখানে একটা পার্টিকেল আর এখানে একটা পার্টিকেল, আর এটার ম্যাস হচ্ছে m1, এটার ম্যাস হচ্ছে m2, অ্যান্ড তাদের মধ্যে ডিস্টেন্স যদি হয় r, তখন তারা একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করে। এই ফোর্সটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। আর এই ফোর্সটা নিয়ে ফার্স্ট মেনশন করছিল নিউটন। নিউটন এরকম একটা ফর্মুলা দিছিল, F = gm1 m2 ডিভাইডেড বাই r², যেখানে ক্যাপিটাল জি হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যেটার ভ্যালু তোমরা জানো, ভ্যালু হচ্ছে 6.673 × 10⁻11, আর ইউনিট হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স। যে কোনো দুইটা পার্টিকেল তারা যত দূরেই থাকুক তাদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে। বিকজ একটা ফ্র্যাকশনে তুমি যখনই ডিনোমিনেটর যতই বড় করো না কেন,
এটা কখনোই জিরো হয় না। মানে ধরো আমরা যদি বলি 5কে কত দিয়ে ডিভাইড করলে জিরো পাওয়া যায়, এটার কোনো অ্যান্সার নেই। কারণ তুমি চিন্তা করে দেখো 5কে যদি তুমি 9999 দিয়ে ডিভাইড করো, তুমি হয়তো জিরোর কাছাকাছি একটা নাম্বার পাবা। দেন এটাকে আরও বড় করো, তুমি 1,00,00,000টা 9 দাও, তারপরে দেখবে এটা জিরো হচ্ছে না। সো অ্যাকচুয়ালি জিরো ফ্র্যাকশন কখনোই একটা নাম্বারকে কোনো কিছু দিয়ে ডিভাইড করি জিরো পাওয়া যায় না। বাট সেটা পাওয়া যায়, যেটা খুব অ্যাবস্ট্রাক্ট একটা আইডিয়া, সেটা হচ্ছে যদি আমরা ইনফিনিটি দিয়ে ডিভাইড করি। ইনফিনিটি হচ্ছে সবচেয়ে বড় নাম্বার, মানে যেটার কোনো শেষ নেই। তুমি যদি একটা জিনিসকে ইনফিনিটি দিয়ে ডিভাইড করো তাহলে হয়তো জিরো পাবো, ঠিক আছে। বাট এইটা মানে অ্যাটলিস্ট তোমাদের লেভেলে এটার খুব একটা ইউজ নাই। সো আমরা এটা বলতে পারি যে দুইটা অবজেক্ট যত দূরেই থাকুক তাদের মধ্যে অ্যাটলিস্ট একটু হইলেও ফোর্স কাজ করবেই। যেমন তুমি এখন রাইট নাও এখানে আসো, আর ধরো কোনো একটা অন্য কোনো একটা গ্যালাক্সি আছে যেটা হচ্ছে ধরো তোমার থেকে 3 লাইট ইয়ার্স ডিস্টেন্সে, মানে যেটাতে লাইটের যাইতেই 3 ইয়ার্স লাগবে, লাইটেরই ওইখানে পৌঁছাইতে 3 ইয়ার্স লাগে। তাহলে বুঝতেই পারতেছো কত দূরে। সেইখানেও যদি একটা টাইনি পার্টিকেল থাকে, সেই পার্টিকেলটাও তোমার উপর অ্যাট্রাকশন ফোর্স অ্যাপ্লাই করতেছে। ওকে, সো যত দূরেই থাকুক দুইটা পার্টিকেল, তাদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে। ইভেন হাতের তোমার হাতে যদি একটা কলম থাকে আর তুমি যদি এর পাশে একটা আরেকটা অবজেক্ট রাখো, তোমার কাছাকাছি যদি একটা বই থাকে, সেই বইটাও এই কলমটাকে অ্যাট্রাক্ট করতেছে। এখন কথা হচ্ছে যে কেন তাহলে আমরা এই অ্যাট্রাকটিভ ফোর্সটা দেখতে পাই না, বা মানে আমরা কেন দেখি না যে দুইটার দিকে চলে আসতেছে? কারণ এখানে ফ্রিকশন আছে, এয়ার রেজিস্ট্যান্স আছে, আরও অনেকগুলো ফ্যাক্টর আছে যার জন্য এই ফোর্সটা অত বেশি ভিজিবল না। আচ্ছা, সো আমরা এখান থেকে বুঝতেছি যে যত দূরেই দুইটা অবজেক্ট থাকুক তাদের মধ্যে লিস্ট একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবেই। আচ্ছা, একজন জিজ্ঞেস করছো দুইটা বস্তু একে অপরকে কেন আকর্ষণ করে, এটা কি কোনো ধর্ম? হ্যাঁ, এটা হচ্ছে, এইটার কোনো এক্সপ্লেনেশন নাই কেন দুইটা অবজেক্ট একটা একটাকে অ্যাট্রাক্ট করে। এইভাবেই ইউনিভার্সটা কনস্ট্রাক্ট করা, মানে এটা হচ্ছে ইউনিভার্সাল ল, যে দুইটা মানে ইউনিভার্সের তুমি যখন উপরের ক্লাসে উঠবা তখন দেখবা যে ইউনিভার্স হচ্ছে কাইন্ড অফ একটা ফ্যাব্রিকের মতো। মানে ধরো তোমার বিছানার চাদর যেরকম, সেরকম একটা ফ্যাব্রিকের মতো। সো এখানে যখন কোনো একটা প্ল্যানেট থাকে, ধরো এখানে এটা হচ্ছে সান। ওকে, সো ধরো তুমি তোমার বাসায় তোমার বিছনার চাদর তোমার 4টা ফ্রেন্ডকে ইউজ করে চারদিকে এরকম ধরে রাখছো, একটু উঁচা করে ধরে রাখছো, ঠিক আছে। এবার তুমি যদি মাঝখানে একটা বড় বল রাখো, তাহলে দেখবা যে ফ্যাব্রিকটা ওইখানে একটু বেঁকে গেছে, তাই না? এরকম দেখবা। সো এই যে কার্ভেচারটা ক্রিয়েট হয়, যে একটু বেঁকে যায়, এর জন্যই তার আশেপাশে কোনো একটা অবজেক্ট যখন আসে সেইটা তার দিকে ইনক্লাইন্ড হয়। ওকে, মানে তার দিকে অ্যাট্রাক্টেড হয়। এইটাই হচ্ছে তোমার গ্র্যাভিটির এক্সপ্লেনেশন। তুমি এটা যখন বড় ক্লাসে উঠবা তখন দেখবা যে এই যে স্পেস, আমরা যে আশেপাশে যত স্পেস দেখি, এই স্পেসের প্রপার্টি হচ্ছে এটা, এখানে যখনই কোনো ম্যাটার থাকে সে আশেপাশের ম্যাটারকেও অ্যাট্রাক্ট করে। ওকে, কারণ স্পেস হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফ্যাব্রিকের মতো। এটা তুমি চাইলে এখানে নেটে দেখাইতে পারি, আমি এটা ফার্স্টের দিকে দেখাইছিলাম গ্র্যাভিটি। একটু সবাই একটু ওয়েট করো। তা আমি ফার্স্টের দিকে ফার্স্ট যেদিন ফোর্স পড়েছিলাম ওই দিন হয়তো দেখাইছিলাম যে গ্র্যাভিটি ওই যে একটা সানের চারপাশে ঘুরতেছে, এই যে এই ছবিটা দেখো। স্পেস হচ্ছে এরকম একটা ফ্যাব্রিক। সো আমাদের এই যে এই আর্থ এখানে থাকার কারণে যেটা হয়েছে যে একটা, মানে এটা নিচের দিকে কিছুটা বেঁকে গেছে। সো এটার চারপাশে এই যে মুন ঘুরতেছে, সেটা কেন ঘুরে? কারণ এইখানে এই কার্ভেচারটা ক্রিয়েট হওয়ার জন্য ও নিচের দিকে পড়ে যেতে চায়। ওকে, আর আরেকটা যদি দেখাই,
আরেকটা যদি দেখাই তাহলে এই যে এটা, সো এইখানে তুমি দেখতে পারবা এই যে এইখানে এই যে আর্থ যখন স্পেসে থাকতেছে তখন এইখানে একটা কার্ভেচার ক্রিয়েট হচ্ছে, দ্যাটস ওয়াই এর চারপাশে যা কিছু আছে সবাই ওর দিকে অ্যাট্রাক্টেড হচ্ছে। এইভাবেই স্পেস কনস্ট্রাক্টেড, পুরা ইউনিভার্সে এইভাবেই কনস্ট্রাক্ট করা। ওকে, আচ্ছা, সো আমরা আবার ব্যাক করি। সো এখানে গ্র্যাভিটির জন্য যে ফর্মুলাটা তোমরা পড়ে আসছো ক্লাস 8-এ, সেটা ছিল যে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, F ইকুয়ালস ক্যাপিটাল G m1 m2 ডিভাইডেড বাই r স্কোয়ার। আচ্ছা, সো এই ফর্মুলাটাতে F হচ্ছে ফোর্স বিটুইন দেম, অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন দেম, আর ক্যাপিটাল G হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, আর m1 m2 হচ্ছে রেসপেক্টিভলি তাদের ম্যাস, এইটার ম্যাস আর এইটার ম্যাস। সো এইভাবে গ্র্যাভিটি কাজ করে। সো এখন আমরা দেখব যে এইটাকে বলা হয় গ্র্যাভিটেশন। যে কোনো দুইটা অবজেক্টের মধ্যে যদি একটা ফোর্স কাজ করে, অ্যাট্রাকটিভ ফোর্স, সেটা হচ্ছে গ্র্যাভিটেশন। আর গ্র্যাভিটি বলতে আমরা যেটা বুঝি যে এই দুইটা ম্যাসের একটা যদি আর্থ হয় সেটাকে আমরা বলি গ্র্যাভিটি। সো এটা হচ্ছে আর্থ, আর এটার এইখানে ধরো একটা ছোট টাইনি অবজেক্ট আছে যেটা হচ্ছে m কেজি, আর এটা হচ্ছে আর্থ যার ম্যাস হচ্ছে ক্যাপিটাল M কেজি। তাহলে তাদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্সটা কত হবে? সো যখন বড় কোনো অবজেক্ট নিয়ে কাজ করতে বলবে তখন আমরা তার সেন্টার থেকে এটা কনসিডার করব, সেন্টার থেকে ডিস্টেন্সটা কনসিডার করব। সো এই সেন্টার থেকে এই অবজেক্টটা সাপোজ স্মল r ডিস্টেন্সে আছে। সো এই ডিস্টেন্সে থাকার জন্য এই দুটার মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে, সেই অ্যাট্রাকটিভ ফোর্সটা হবে ক্যাপিটাল G ক্যাপিটাল M স্মল m ডিভাইডেড বাই r স্কোয়ার। ওকে, সো এই ফোর্সটাকে আমরা বলি গ্র্যাভিটি। মানে গ্র্যাভিটেশন হচ্ছে যে কোনো দুটো অবজেক্টের জন্য, আর গ্র্যাভিটি হচ্ছে যদি সেই দুটো অবজেক্টের মধ্যে একটা আর্থ হয়। সো আর্থ হচ্ছে ক্যাপিটাল M কেজির, আর এটা হচ্ছে যে কোনো একটা র্যান্ডম অবজেক্ট। সো তাদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স বা আকর্ষণ বল হচ্ছে ক্যাপিটাল F ইকুয়ালস ক্যাপিটাল G m ডিভাইডেড বাই r স্কোয়ার। আচ্ছা, আর্থের ম্যাস কত কেউ কি বলতে পারবা? কারো কি মনে আছে এটা? আচ্ছা, তাহলে আমি রেখে দিচ্ছি। আর্থের ম্যাস হচ্ছে 6 × 10⁻24 কেজি। আর আর্থের রেডিয়াস কত? এই ইনফরমেশনগুলো আমাদের এখন লাগবে। আর্থের রেডিয়াস ক্যাপিটাল R which is 6.4 × 10⁶ মিটার। ওকে, সো এখন আমরা এইটুকু বুঝলাম যে দুইটা অবজেক্টের একটা অবজেক্ট যদি আর্থ হয় আর একটা যদি অন্য একটা অবজেক্ট হয় তখন আর্থ তার উপর একটা গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই করে, সেটাই হচ্ছে গ্র্যাভিটি। আর এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই আর্থের সারফেসে কোনো একটা অবজেক্ট কতটুকু ফোর্স ফিল করবে। সো এটা হচ্ছে আর্থ, অ্যান্ড আর্থের সারফেসে ধরো এইখানে একটা অবজেক্ট রেখে দিছো m কেজি যার ম্যাস। সো এই সারফেসে একটা অবজেক্ট রেখে দেওয়ার জন্য সেই অবজেক্টটা কতটুকু ফোর্স ফিল করবে। সো এই অবজেক্টটা যে ফোর্স ফিল করবে সেটা আমরা জানি যে এটা যেহেতু এখন সারফেসে আছে তাহলে সেন্টার থেকে এটা ডিস্টেন্স হচ্ছে ক্যাপিটাল R, মানে তার রেডিয়াস, আর এই আর্থের ম্যাস হচ্ছে ক্যাপিটাল M। তাহলে এখানে অ্যাট্রাকটিভ ফোর্সটা নিচের দিকে কাজ করবে, মানে আর্থের সেন্টারের দিকে। কোনো একটা অবজেক্ট সবসময় আর্থের সেন্টারের দিকে অ্যাট্রাক্টেড হয়। সো আর্থের সেন্টারের দিকে অ্যাট্রাক্টেড হবে, আর এই ফোর্সটা হবে ক্যাপিটাল F ইজ ইকুয়াল টু G ক্যাপিটাল M স্মল m ডিভাইডেড বাই ক্যাপিটাল R স্কোয়ার। আর এই ফোর্সটাকেই আমরা কি বলি? কোনো একটা অবজেক্টকে আর্থ যেই ফোর্সে টান দেয় নিজের দিকে সেই ফোর্সটাকে আমরা কি বলি? ওয়েট বা ওজন। ওয়েট বা ওজন। আর ওয়েট সমান কত আমরা এটা জানি, ওয়েট সমান হচ্ছে m টাইমস g, যেখানে g হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা অভিকর্ষ ত্বরণ। গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা অভিকর্ষ ত্বরণ, যেটার ভ্যালু এক এক জায়গায় এক এক রকম, বাট আইডিয়ালি এটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো ক্যাপিটাল G m ডিভাইডেড বাই ক্যাপিটাল R স্কোয়ার ইজ ইকুয়াল টু mg। এখান থেকে m আর m দুই সাইড থেকে কেটে দিলে দেখো এখান থেকে থাকতেছে স্মল g ইজ ইকুয়াল টু ক্যাপিটাল G ক্যাপিটাল M ডিভাইডেড বাই R স্কোয়ার। ওকে, সো এইভাবে আমরা স্মল g এর ভ্যালু বের করতে পারবো অ্যাট সারফেস। এই জিটা কোথায়? এটা হচ্ছে অ্যাট আর্থ সারফেস, আর্থের উপরে, মানে মাটিতে তোমার
জি এর ভ্যালু কত সেটা। আচ্ছা, আবার কোশ্চেন, সেন্টারে অ্যাট্রাক্ট করলে সেন্টারে জি ইকুয়াল 0 কেন? সুন্দর কোশ্চেন। সেম জিনিসটা আমিও ক্লাস 8-এ ভাবতাম, দেন এটা 9-10-এ অ্যান্ড কলেজে উঠে ক্লিয়ার হয়ে গেছে। সেটা আমরা একটু পরে দেখব যে সেন্টারে জি ইকুয়াল 0 কেন। ফর নাও আমি যেটা বলতে পারি যে আর্থের এই সারফেসে হচ্ছে জি এর ভ্যালুটা ম্যাক্সিমাম, উইচ ইজ 9.8। তুমি আর্থ থেকে যত উপরে যাবা তত জি এর ভ্যালু কমবে। কেন কমবে আমরা একটু পরে আসতেছি। আর আর্থ থেকে যত ভিতরে যাবা তখনও জি কমবে। সো অনেকে ভাবতে পারে কেন, আমি যদি দূরে যাই তাহলে জি কমবে, তাহলে ভিতরে গেলে কি জি বাড়ার কথা না? না, কারণ আমি যখন ভিতরে যাচ্ছি তখন দেখো, ধরো রাইট নাও তুমি, এটা হচ্ছে আর্থ, তুমি কি করলা, আর্থের ভিতরে যাওয়া স্টার্ট করছো, এখান থেকে মানে একটা টানেল খুঁড়ে আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছ। সো এইখানে তুমি এখন আসো। সো তুমি চিন্তা করে দেখো, তুমি যখন আর্থের ভিতরে আসো তখন তোমার পায়ের নিচে মাটি কিন্তু কম, মানে তুমি এখন আর্থের ভিতরে আসো। সো এইখানে যেটা হবে, তোমার চারপাশে যে আর্থ আছে সেইটার কোনো অ্যাট্রাকটিভ ফোর্স তোমার উপর কাজ করবে না। কেন করবে না সেটার জন্য হিউজ প্রুফ আছে। কলেজে যখন উঠবা তখন দেখাবো যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি শেল থিওরি বলতে একটা জিনিস আছে যে ধরো তুমি যদি কোনো একটা শেলের ভিতরে ঢুকো, ধরো এটা একটা স্ফেরিক্যাল শেল বা একটা খোলক, তুমি যদি একটা শেলের ভিতরে থাকো তাহলে এই শেল তোমার উপর কোনো অ্যাট্রাকটিভ ফোর্স অ্যাপ্লাই করে না। কেন করে না সেটার এক্সপ্লেনেশন আমি একটু পরে দিব। সেটা একটা ইজি এক্সপ্লেনেশন দিব, বাট একটা রিগোরাস এক্সপ্লেনেশন আছে যেটা তুমি কলেজে উঠলে শিখবা। কলেজ উঠলেও শিখবা না অ্যাকচুয়ালি, কারণ এটা বইতেও নাই আর কলেজের স্যাররাও দেখায় না। বাট তুমি নিজে যদি ইন্টারেস্টেড হও তখন তুমি ক্যালকুলাস ইউজ করে ওইটা প্রুফ করতে পারবা। আর এখন আমরা একটা ইজি প্রুফ দেখব। সো ওই সেম লজিকে এইখানে বলা যায় যে আর্থের ভিতরে যখন আমি ঢুকতেছি, আমার চারপাশে যত আর্থের লেয়ার আছে, মাটি আছে, সেইগুলো আমাকে কোনো অ্যাট্রাকটিভ ফোর্স অ্যাপ্লাই করবে না। আমাকে শুধু অ্যাট্রাকটিভ ফোর্স অ্যাপ্লাই করবে আমার নিচে যতটুক মাটি আছে, মানে আমি যেখানে আসি আমার পায়ের তলায় যতটুক মাটি আছে সেইটুক। সো আমি যখন ভিতরে ঢুকবো তখন আমার জন্য আর্থটা অনেক ছোট হয়ে যাবে, কারণ তখন আমি ভিতরে আসি। তো সো বাইরের কারো ইফেক্ট তো আমার উপর নাই, বাইরের কেউ আমাকে টানতেছে না। সো আমি জাস্ট কনসিডার করবো আমার পায়ের তলায় যতটুকু আছে ততটুকু। সো এর জন্য ভিতরে গেলেও অ্যাট্রাকটিভ ফোর্সটা আস্তে আস্তে ডিক্রিজ হয়, আর যখন একদম সেন্টারে যাবা তখন এটা 0 হয়ে যাবে। ওকে, সো আমরা একটু পরে এক্সপ্লেনেশনটা দেখবো। আর সেন্টারে কেন 0 সেটা প্রুফ করা আরও সহজ, সেটা আমরা একটু পরেই আসতেছি। ওকে, সো আমরা এখান থেকে দেখলাম যে আর্থ সারফেসে স্মল জি, দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, দ্যাট ইজ ক্যাপিটাল জিএম ওভার আর স্কোয়ার। এখানে তুমি ভ্যালুগুলো বসাও, 6.673 ইন্টু 10⁻11 ইন্টু ক্যাপিটাল এম হচ্ছে 6.6 ইন্টু 10⁻24। তোমার মনে কোশ্চেন আসতে পারে আর্থের ম্যাস কীভাবে মেজার করলো, মানে এত বড় একটা জিনিস, এত বড় ওয়েইং মেশিনও তো নাই, তাহলে আমরা কীভাবে এটা মেজার করলাম? তুমি এটা পরে শিখবা। 6.4 ইন্টু 10⁻6 হোল স্কোয়ার। সো এটা ক্যালকুলেট করো, দেখো 9.8065 সামথিং এরকম আসছে। ওকে, আচ্ছা এখন আমরা দেখব যে এটা তো আর্থ সারফেসে জি এর ভ্যালু। সো আমরা যদি আর্থ সারফেস থেকে উপরে যাই তখন জি এর ভ্যালু তো কমে যায়, এটা আমাদের কমন সেন্স সাজেস্ট করে। সো আমরা কি কোনো একটা ফর্মুলা ডিরাইভ করতে পারবো? হ্যাঁ, আমরা সেটাই এখন ডিরাইভ করব যে আর্থের উপরে কোথাও জি এর ভ্যালু কত। সো এটা হচ্ছে জি অ্যাট এ হাইট এইচ ফ্রম আর্থ সারফেস। আর্থ সারফেস থেকে একটা হাইটে জি এর ভ্যালু কত। সো আমরা এখানে আর্থ আঁকবো ফার্স্টে। সো এটা হচ্ছে আমাদের আর্থ, অ্যান্ড আমরা একটা অবজেক্ট এখন এইখানে একটা হাইটে আছে, আমরা বললাম দিস অবজেক্ট ইজ অ্যাট হাইট এইচ ফ্রম দি আর্থ সারফেস, এইচ মিটার উপরে আছে। আর এখানে এই যে আর্থের ম্যাস হচ্ছে ক্যাপিটাল এম, আমরা জানি আর্থের রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। আর্থের সেন্টার থেকে এই আপার সারফেসটা হচ্ছে ক্যাপিটাল আর ডিস্টেন্সে। সো এখানে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই অবজেক্টটার উপর ফোর্স কত, এই অবজেক্টটার ম্যাস হচ্ছে এম, তাহলে তার উপর ফোর্স কত? সো এই ফোর্সটা হবে
এটা একটা গ্র্যাভিটেশনাল ফোর্স, সো গ্র্যাভিটেশনাল ফোর্সকে এফ জি লেখা হয়, এফ সাবস্ক্রিপ্ট জি, মানে এফ এর নিচে একটা ছোট করে জি লিখতে হয়। সো এটা হচ্ছে ক্যাপিটাল জি, ক্যাপিটাল এম, স্মল এম ডিভাইডেড বাই সেন্টার থেকে এটার ডিস্টেন্স। আচ্ছা, সেন্টার থেকে এটার ডিস্টেন্স কত দেখো, ক্যাপিটাল আর প্লাস এইচ। সো আমরা সেটা লিখবো এখানে। ওকে, আচ্ছা এখন আমরা জানি যে এই ক্যাপিটাল এফ জি এইটা হচ্ছে এই অবজেক্টটার উপর ফোর্স। আচ্ছা, এই পজিশনে এই হাইটে আমরা কি বের করতে চাচ্ছি, জি। সো আমরা সেই জিটাকে বললাম জি প্রাইম, কারণ এই জি আর এই সারফেসের জি এক না, দিস টু আর ডিফারেন্ট। ডেফিনেটলি আমরা জানি যে জি প্রাইম উইল বি লেস দ্যান জি, আমাদের কমন সেন্স সেটাই বলে। সো এইটাকে আমরা নাম দিলাম জি প্রাইম। তাহলে এফ জি সমান কত দেখো, এফ জি হচ্ছে কি গ্র্যাভিটেশনাল ফোর্স, আর জি প্রাইম কি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। এখন আমরা জানি ফোর্স ইজ ইকুয়াল টু এম এ, ম্যাস টাইমস অ্যাক্সেলারেশন। তাহলে আমরা এফ জি সমান কি লিখতে পারি, এম জি প্রাইম, জি ক্যাপিটাল এম স্মল এম, কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো, ক্যাপিটাল আর প্লাস এইচ হোল স্কোয়ার। ওকে, এই পর্যন্ত সবাই বুঝছো? অ্যান্ড দেন আমরা এখান থেকে বোথ সাইড থেকে এম কেটে দিতে পারি, তাহলে জি প্রাইমের ভ্যালু আসছে জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। সো এইটা একটা ফর্মুলা, তুমি এইটা ইউজ করতে পারো আর্থের উপরে কোনো একটা পজিশনে যদি তোমার জি প্রাইম বের করতে হয়, এই ফর্মুলাটা ইউজ করতে পারো। বাট এই ফর্মুলাটা ইউজ করা টাফ, কারণ এখানে তোমার আর্থের ম্যাস মেমোরাইজড রাখতে হবে, ক্যাপিটাল জি মেমোরাইজড রাখতে হবে, অ্যান্ড আর্থের রেডিয়াস মেমোরাইজড রাখতে হবে। সো আমরা কি কোনো একটা সিম্পলার ফর্মুলা ইউজ করতে পারবো? হ্যাঁ, একটা সিম্পলার ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে আমরা যদি আর্থ সারফেসের জি কত সেটা জানি, আর্থ সারফেসের জি হচ্ছে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। সো ইফ দিস ইজ ইকুয়েশন 1 অ্যান্ড দিস ইজ ইকুয়েশন নাম্বার 2, this is equation 1 and this is equation number 2, and if we divide 2 using 1, তাহলে দেখো কি আসে, জি প্রাইম ওভার জি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। কেন ডিভিশনটা করলাম, কারণ এটাতে একটা সুবিধা হয়েছে, এই ক্যাপিটাল জি এম এই ক্যাপিটাল জি এম ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, সো আমাদের ওই দুইটা আর মেমোরাইজড রাখতে হচ্ছে না। সো আমরা এখান থেকে পাচ্ছি জি প্রাইম ডিভাইডেড বাই জি is equal to r square divided by r plus h whole square, and we can also write it as r divided by r plus h whole square, and then এখান থেকে g prime is equal to small g r over r plus h whole square. সো এই ফর্মুলাটা অনেক নিট, কারণ এখানে জাস্ট আমাদের স্মল জি এর ভ্যালু বসাতে হবে, সেটা আমরা সবাই জানি 9.8। ক্যাপিটাল আর এটা একটু কষ্ট করে মনে রাখবা, 6.4 ইন্টু 10⁶ মিটার, অ্যান্ড কত হাইটে আছে সেটা তো কোশ্চেনেই বলে দিই। সো সবাই কি এইটুক বুঝছো? কারো কোনো কনফিউশন আছে এখানে? সো আমরা একটা ম্যাথ দেখে ফেলি, সেটা হচ্ছে যে হোয়াট ইজ দি, এখানে ধরো এটা হচ্ছে আর্থ সারফেস, আর্থ সারফেস, আর এইখানে অনেক উপরে একটা অবজেক্ট, ধরো অনেক উপরে তুমি চলে গেছো। ওকে, সো তুমি কত উপরে গেছো, ধরো তুমি অলমোস্ট 1000 কিলোমিটার উপরে চলে গেছো, ধরো একটা রকেটে করে 1000 কিলোমিটার উপরে গেছো। এখন তোমার এই অবস্থায় এইখানে তোমার উপর গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কত, বা জি এর ভ্যালু কত, বা তোমার ওয়েট কত তুমি জানতে চাচ্ছ। যে তুমি জানো যে উপরে গেলে একটু ওয়েটলেসনেস ফিল হয়, মানে উপরে গেলে একটু ওজনহীন মনে হয়, মানে একটু হালকা মনে হয় নিজেকে। সো এইখানে তোমার ধরো তোমার ম্যাস হচ্ছে 50 কেজি, সো তুমি বের করতে চাচ্ছ যে এখানে জি এর ভ্যালু কত অ্যান্ড তোমার ওয়েট কত, তোমার ওজন কত। সো এখানে জি এর ভ্যালু কত, আমরা একটা ফর্মুলা এইমাত্র দেখে আসছি, জি প্রাইম ইজ ইকুয়াল টু জি টাইমস আর ওভার আর প্লাস এইচ হোল স্কোয়ার। সো এখানে জি এর ভ্যালু হবে 9.8 টাইমস রেডিয়াস অফ দি আর্থ ইজ 6.4 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই রেডিয়াস অফ দ্য আর্থ 6.4 ইন্টু 10⁶ প্লাস হাইট, এই সারফেস থেকে হাইট কত, 1000 কিলোমিটার, 1000 কিলোমিটার মিনস 10⁶ মিটার, অ্যান্ড দেন হোল স্কোয়ার। এটা ক্যালকুলেট করি আমরা ক্যালকুলেটারে সবাই, কত আসে, 9.8 ইন্টু 6.4 ডিভাইডেড বাই 6.4 প্লাস 1, সো এটা আসে 8.475 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যান্ড তুমি বুঝতেই পারতেছো যে দিস ভ্যালু ইজ
লেস দ্যান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড, অ্যান্ড এটা কমে গেছে, সো আমাদের ওয়েটও অ্যাকচুয়ালি কমে যাচ্ছে। সো দ্য ওয়েট অ্যাট দিস পজিশন, সেটাকে আমরা ডাব্লু প্রাইম বললাম, ডাব্লু প্রাইম উইল বি এম জি প্রাইম, সো দ্যাট ইজ 50 টাইমস 8.476 নিউটন। সো সেটা হবে 50 টাইমস দিস, which is 423.783 নিউটন। সো দেখো উপরে গেলে তোমার কিন্তু নিজেকে একটু ওয়েটলেস বা একটু হালকা মনে হবে, ঠিক আছে? কথা হচ্ছে এখন তুমি তাহলে জিজ্ঞেস করতে পারো যে আচ্ছা আমরা এত উপরে গেলাম, তারপরও দেখতেছি যে আমাদের একটা ওয়েট আছে। আর এটাও বললাম একটু আগে যে যত দূরেই যাই না কেন একটা অ্যাট্রাকটিভ ফোর্স থাকেই। তাহলে আমরা এই যে যত রকেট লঞ্চের ভিডিও দেখি, স্পেসের যত ভিডিও দেখি, আমরা তো দেখি যে ওইখানে মানুষ ভাসতে থাকে। সেটা কেন? সেটা অ্যাকচুয়ালি সেটার রিজনটা আলাদা, যে একটা স্যাটেলাইট যখন আর্থের চারপাশে রোটেট করতে থাকে, এটা হচ্ছে আর্থ আর একটা স্যাটেলাইট। সো আর্থ স্যাটেলাইটটা যখন এই চারপাশে রোটেট করতে থাকে তখন এখানে একটা ফোর্স ক্রিয়েট হয়। এটা তুমি কলেজে উঠলে শিখবা যে এই আর্থের চারপাশে একটা স্যাটেলাইট রোটেশনের জন্য এখানে একটা ফোর্স ক্রিয়েট হয়, সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল। আচ্ছা, এটা এইভাবে এক্সপ্লেন করাটা অনেক টাফ, আমি তোমাকে একটা সহজ এক্সপ্লেনেশন দিতে পারি। সেটা হচ্ছে ধরো তুমি একটা করলাম, এরকম একটা দড়ির সাথে একটা বালতি বেঁধে নিছো, ওকে, একটা ওয়াটার জার নিছো, অ্যান্ড সেটার মধ্যে কিছু ওয়াটার রাখলা। এবার তুমি কি করলা, এই ওয়াটার জারটাকে এইখানে ঘোরানো স্টার্ট করলা, ঠিক আছে? জোরে জোরে ঘোরানো স্টার্ট করলা। তুমি জিজ্ঞেস করতে পারো কত ঘোরাবো, সেটারও ফর্মুলা আছে, বাট সেই ফর্মুলাটা তোমাদের সিলেবাসে নাই। তারপর আমি এটা বলতেছি, দাঁড়াও, এটা হবে ধরো তুমি এখানে 2 কেজি ওয়াটার নিছো, তুমি এটা বাসায় ট্রাইও করে দেখতে পারো। 2 কেজি ওয়াটার নিছো একটা বালতিতে, দেন এইটাকে তুমি যদি করতে চাও, ঘোরাতে চাও, তা হবে এরকম। আর ধরো এখানে এই যে এই বালতিটা হচ্ছে 1 মিটার লেংথের একটা দড়ি দিয়ে বাঁধছো, ঠিক আছে? সো এইটা হবে √9.8 × 1, which is সো এখন তুমি এই বালতিটাকে যদি এখানে খুব জোরে জোরে ঘোরাতে থাকো, এবং কত জোরে ঘোরাতে হবে সেটার তো একটা ভ্যালু আছে, ফিজিক্সে সব কিছুই খুব অ্যাকুরেটলি ক্যালকুলেট করে বের করা যায়। সো সেটা হচ্ছে এরকম যে তোমার এইটা তুমি প্রত্যেক সেকেন্ডে না, প্রত্যেক মিনিটে যদি 30 টাইমস ঘোরাতে পারো, মানে 1 মিনিটে যদি 30 টাইমস বা তার চেয়ে বেশি ঘোরাতে পারো অ্যাপ্রক্সিমেটলি, তখন দেখবা যে এই বালতি থেকে পানি পড়তেছে না। মানে এই বালতিটা যখন ঘুরে উপরে উঠে গেছে তখন দেখবা পানি নিচে পড়তেছে না। সো এইটা কেন? মানে তুমি একটা বালতি নিয়ে বা একটা ধরো গ্লাস, সেই গ্লাসটাকে জোরে যদি ঘোরানো স্টার্ট করো একটা দড়িতে বেঁধে মিনিটে 30 টাইমস, এটা অ্যাটলিস্ট 30 টাইমস, তখন দেখবা যে পানিটা এখান থেকে পড়ে যাচ্ছে না। এটা কেন হচ্ছে কেউ কি বলতে পারবা? জাস্ট কমন সেন্স খাটায় বলতে হবে, মানে টাফ কোনো এক্সপ্লেনেশন না, জাস্ট কমন সেন্স। তোমার কমন সেন্স কি বলে যে এটা কেন পড়ে যাচ্ছে না? এনিওয়ান? আদিশা বলতে পারবা এটা? তোমার সাউন্ড আসতেছে না আপু। আচ্ছা, সো এটা হওয়ার রিজন হচ্ছে, আচ্ছা একজন অ্যান্সার দিছে, সেটা হচ্ছে যে এইখানে ব্যাপারটা ওরকম না। একজন বলতেছো যে এটা হচ্ছে রিভার্স ফোর্স ক্রিয়েট করছে, মানে নিউটনস থার্ড ল, ব্যাপারটা ওরকম না। এটার রিজন হচ্ছে যে তুমি চিন্তা করো যে এইটা হচ্ছে, তুমি একদম সহজ এক্সপ্লেনেশন দিয়ে চিন্তা করো যে তুমি যখন একটা জিনিসকে ঘোরাও তখন দেখছো না যে এটা বাইরের দিকে ছিটকায় যেতে চায়। তুমি একটা জিনিসকে ঘোরানো স্টার্ট করো, দেন এটা হঠাৎ করে ছেড়ে দাও, মানে দড়িটা তোমার হাত থেকে হঠাৎ করে ছেড়ে দাও, দেখো এটা ঘুরতে ঘুরতে ছিটকায় অন্যদিকে চলে গেছে না, বাইরের দিকে। সো এটা কেন হয়? এটা হচ্ছে ইনার্শিয়ার জন্য হয়। সো এটার আরও কমপ্লেক্স এক্সপ্লেনেশন আছে, বাট আমরা ওদিকে যাব না। আমরা জাস্ট এইটুকু বুঝবো যে এইখানে এটাকে যখন আমরা ঘোরাচ্ছি এটা উপরের দিকে ছিটকায় যেতে যাচ্ছে, আর এই ফোর্সটা
ওর যে ওয়েট ফোর্স, ওর যে ওজন, সেটাকে ব্যালেন্স করতেছে। ওকে, সো এই ব্যালেন্স করার জন্য এই পানিটা এখান থেকে পড়তেছে না। সেম জিনিসটাই স্যাটেলাইটের মধ্যেও হয়। এই স্যাটেলাইটটা, একটা স্যাটেলাইট এরকম মানে এই আর্থের চারপাশে এমন একটা স্পিডে ঘুরে যাতে এই স্পিডটার জন্য ওর এই বাইরের দিকে যে ছিটকায় যাওয়ার যে টেন্ডেন্সিটা, সেই মানে সেই ফোর্সটা আর এই যে আর্থের দিকে ওর যে ওয়েট, এই দুইটা যেন সমান সমান হয়। সো এই দুইটা যদি সমান সমান হয় তখন দেখা যায় যে এইখানে কোনো ফোর্স কাজ করে না, মানে এইখানে ভিতরে কোনো আর্থের কোনো ফোর্স কাজ করে না। দ্যাটস ওয়াই এই স্যাটেলাইটের মধ্যে যেসব মানুষরা থাকে তারা এখানে লেভিটেটিং অবস্থায় থাকে। ওকে, কথা হচ্ছে তো রকেটে ওঠা তো অনেক মানে মানে বলতে গেলে অনেক বেশি টাফ, মানে সবচেয়ে টাফ যে কাজগুলো আর্টে, সেই টাফ কাজগুলোর মধ্যে একটা হচ্ছে রকেটে উঠে কোথাও যাওয়া। ঠিক আছে, অ্যাস্ট্রোনট হওয়া অনেক টাফ। সো এই এক্সপিরিয়েন্সটা কি আমরা আর্টে কোথাও পাবো? হ্যাঁ, এই এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য একটা প্লেন আছে, সেই প্লেনটার নাম হচ্ছে 0G, স্মল জি। এই 0G প্লেন হচ্ছে এমন, এই প্লেনটা এই সেম মেকানিজমে কাজ করে। এই প্লেনটা আর্থ থেকে অনেক উপরে উঠে দেন এই প্লেনটা তার ইঞ্জিন শাট অফ করে দেয়। দ্যাটস ওয়াই এই প্লেনটা ফ্রি ফল করতে থাকে আর তখন মনে হয় যে আমরা লেভিটেট করতেছি। সো আমরা ওইটা একটু পরে আসতেছি, এটার আপাতত নামটা জেনে রাখো যে 0G প্লেন। আচ্ছা, এখন আমরা দেখব যে আর্থের ভিতরে কোনো একটা পজিশনে জি এর ভ্যালু কত। সো আমরা দেখলাম আর্থের উপরে কোথাও জি এর ভ্যালু কত, এখন দেখব আর্থের ভিতরে কোনো একটা পজিশনে জি এর ভ্যালু কত। আজকে অনেকেই নাই, কারণ অন্যান্য স্কুলের যারা আছে তাদেরও আজকে এক্সাম ছিল, আবার রাজুকে যারা তাদেরও এক্সাম ছিল। সো এখন আমরা দেখব যে আর্থের ভিতরে কোনো একটা পজিশনে জি এর ভ্যালু কত। ফার্স্ট থিংস ফার্স্ট, আমরা এইটুক আগে বুঝি যে একটু আগে আমি একটা কথা বলে আসছিলাম যে আমার কাছে যদি একটা শেল থাকে, এটা হচ্ছে একটা শেল। শেল বলতে কি বোঝায়? আর্থ হচ্ছে ভিতরে কি, তার ভিতরে ম্যাস আছে বা তার ভিতরে অবজেক্ট আছে, সব জায়গায় সয়েল আছে, তারপর ভিতরে তোমার কোর আছে, অনেক কিছু আছে। বাট শেল হচ্ছে যেটা ফাঁকা, মানে ধরো জাস্ট এটার ভিতরে কিছু নাই, এটা জাস্ট একটা ফাঁকা জায়গা ভিতরে। সো একটা শেলের ভিতর কোনো একটা অবজেক্ট যদি থাকে, ধরো একটা শেলের ভিতর যদি তুমি থাকো, এই শেলটা তোমার উপর 0 ফোর্স অ্যাপ্লাই করে। কেন? আমরা তো শিখে আসছি যে আমরা নিউটনের গ্র্যাভিটেশনাল ল থেকে জানি যে কোনো দুইটা অবজেক্ট একটা আরেকটাকে অ্যাট্রাক্ট করে। বাট এইখানে সেটা কেন হচ্ছে না? সেটার রিজন হচ্ছে, ধরো এইখানে কোনো একটা অবজেক্ট আছে শেলের ভিতর, খুব ছোট একটা অবজেক্ট নিয়ে আমরা চিন্তা করতেছি। সো এই অবজেক্টটার উপর আমরা এই শেলের উপর একটা টাইনি পয়েন্ট ম্যাস নিলাম, এটা। সো এই অবজেক্টটার উপর এই টাইনি ম্যাসটা একটা অ্যাট্রাকটিভ ফোর্স অ্যাপ্লাই করবে। আবার আমরা যদি এইখানে একটা টাইনি ম্যাস নেই, সেই ম্যাসটাও বা সেই ভরটাও এটাকে এদিকে টান দিবে। দেন এইখানে আরেকটা নিলাম, এইখানে একটা, এইখানে একটা, এখানে 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 তো অনেক ম্যাস আছে, আমরা সবাই জানি এটা। এখানে অনেক অনেক ম্যাস আছে, বাট আমরা তার মধ্যে থেকে কয়েকটা সিলেক্টিভ ম্যাচ নিয়ে দেখতেছি। আবার এই ম্যাচটাও ওকে এদিকে অ্যাট্রাক্ট করবে, এটাও। আচ্ছা, এখন কেউ একজন আমরা লেফট সাইডের গুলো নিয়ে এখন চিন্তা করতেছি। কেউ একজন একটু বলো যে ধরো তুমি একটা অবজেক্ট এরকম রাখছো অ্যান্ড এই যে অ্যারোগুলো দেখতেছো, এই অ্যারোগুলো হচ্ছে এক একটা দড়ি। এখন একটা অবজেক্টের উপর যদি এরকম কয়েকটা দড়ি এভাবে রেখে সবাই একসাথে যদি টান দেয়, এই অবজেক্টটা কোন দিকে যাওয়ার কথা? সবাই একটু চ্যাট বক্সে রাখো, কারণ আজকে মেবি সাউন্ডের প্রবলেম তোমাদের, আমি সাউন্ড শুনতে পাচ্ছি না। এখানে এই অবজেক্টটা কোন দিকে যাওয়ার কথা? তুমি একদম কমন সেন্স খাটায় চিন্তা করো যে একটা অবজেক্ট, তার উপর ধরো এই অ্যারো সাইনগুলো, এই কয়েকটা দড়ি তুমি বাঁধছো, দেন এদিকে টান দিচ্ছ। সবাই একই ফোর্স দিয়ে টানবে না, না, এখানে সবাই একই ফোর্স দিয়ে টানবে না। কেন? কারণ দেখো এটার সাথে এটা ডিস্টেন্স কম,
আমরা তো জানি গ্র্যাভিটি অ্যাকচুয়ালি যত ডিস্টেন্স বেশি হয় তত ফোর্সটা কম হয়, সো এখানে ফোর্সটা এক না। বাট তুমি একটু চিন্তা করে দেখো যে সবার না, ফোর্স ব্যালেন্সড হবে না, এটাও ভুল অ্যান্সার। জাহিন বলছো লব্ধি ফোর্স যেদিকে সেদিকে, হ্যাঁ এটা কারেক্ট। আর তরির অ্যান্সারটা সবচেয়ে কারেক্ট, সেটা হচ্ছে রাইট সাইডে। একদম কমন সেন্স দিয়ে চিন্তা করো, একটা অবজেক্টের উপর এইভাবে তুমি কয়েকটা ফোর্স অ্যাপ্লাই করছো, এটা কোন দিকে যাবে? অবভিয়াসলি এই দিকে যাবে, তাই না? আদিশা বলছো ব্যালেন্সড হবে, কেন? কারণ এইটা আর এইটা ব্যালেন্সড হবে, বাট বাকিগুলো তো ব্যালেন্সড হবে না। বাকি সবারটা তো এটার উপর একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে সাচ দ্যাট এটা ডান দিকে মুভ করে। আচ্ছা, আমাদের মিটিংয়ের 1 মিনিট আছে, সবাই একটু আরেকবার কানেক্ট হবে। সো এখানে আমরা যেটা বলতেছিলাম যে একটা শেলের মধ্যে এরকম একটা অবজেক্টকে যদি রাখি, তার ডান পাশে যত ম্যাস আছে সবার ফোর্সের অ্যাকুমুলেশন হিসেবে, সবার ফোর্সের একটা নিট রেজাল্টেন্ট হিসেবে আমরা দেখব যে এই অবজেক্টটা ডান দিকে মুভ করতেছে, এই দিকে, এই অবজেক্টটা ডান দিকে চলে আসবে। ওকে, আবার সিমিলারলি এই একই রিজনটা আমরা এখানেও অ্যাপ্লাই করতে পারি, যে লেফট সাইডে যারা আছে, আচ্ছা যারা লেটে আসছো সমস্যা নেই, তুমি ভিডিওটা তো রেকর্ডেড থাকবে, সো তুমি পরে আবার দেখতে পারবে। সো লেফট সাইডে যারা আছে দেখো, লেফট সাইডেও এরকম অনেক ম্যাচ আছে। ওকে, এই লেফট সাইডের ম্যাচগুলো ওদের এই অবজেক্টটাকে কোন দিকে টান দিবে দেখো, এদিকে, এদিকে, এদিকে। এক একটার ভ্যালু ডিফারেন্ট ডিফারেন্ট হওয়ার হবে, কারণ এক একটা এক এক ডিস্টেন্সে আছে। সো দেখো এই ফোর্সগুলো এইভাবে অ্যাক্ট করবে, মানে এই অবজেক্টটাকে সবাই বাম দিকে টান দিবে। আচ্ছা, এই কয়টার রেজাল্ট হিসেবে আমরা দেখছি যে এই অবজেক্টটা ডান দিকে যাবে। সো আমরা এই ফোর্সগুলো এখন আর না আঁকি, এটাকে বলা হয় এই সবগুলো ফোর্সের রেজাল্টেন্ট বা নিট ফোর্স বা লব্ধ বল, যেটা জাহিন বলছো লব্ধ বল ওইটা। আচ্ছা, আর এইখানে এই যে ইয়াগুলো, এই যে বাম পাশের যে অবজেক্টগুলো, তারা ওকে যেদিকে টানবে সেটার জন্য ওরা কোন দিকে মুভ করবে, ও কোন দিকে মুভ করবে বলো তো? দেখো একটা অবজেক্টের উপর এভাবে যদি সবাই ফোর্স অ্যাপ্লাই করে, দেখবা যে এই অবজেক্টটা বাম দিকে মুভ করতেছে। সো দেখবা এই অবজেক্টটা এইদিকে চলে আসছে। বাট এই যে লেফট সাইডের যে ফোর্সটা, এইটার ভ্যালু অনেক বেশি হয়, মানে এইটার ভ্যালুও যত হয় এটার ভ্যালুও ঠিক ততই হয়। কেন? কারণ এই পাশে ম্যাস কম আছে, এই পাশে মাত্র দেখো এখানে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা ম্যাচ আছে, বাট এই ম্যাচগুলো অনেক কাছে। সো আমরা জানি যে গ্র্যাভিটেশনাল ল হচ্ছে এরকম, জি স্মল m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। সো ডিস্টেন্স যত কম হবে ফোর্স তত বেশি হবে। সো এই ম্যাচগুলো কম হলেও ডিস্টেন্সটা কম, দ্যাটস ওয়াই এই অ্যাট্রাকটিভ ফোর্সটা অনেক বেশি। আর এই পাশে ম্যাস অনেক বেশি, এই পাশে অনেকগুলো ম্যাচ আছে, এইখানে একটা, এই 1 2 দেন 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। সো অনেক ম্যাচ আছে এই পাশে, বাট ওরা সবাই অনেক দূরে দূরে আছে। সো এর জন্য ওদের যে ফোর্স, ওদের সবার যে নিট ফোর্সটা সেটা যতটুক হবে, এই পাশে সবাই কম থাকলেও তারা বেশি কাছে হওয়াতে ফোর্সটা ঠিক একই হয়। কথা হচ্ছে এটা আমরা একটা জিওমেট্রিক প্রুফ দিলাম অ্যান্ড একটা কমন সেন্স ওয়ালা প্রুফ দিছি, বাট এটার অ্যাকচুয়াল প্রুফ আছে ম্যাথ ইউজ করে, যেটা কলেজ উঠলে শিখবা। ওকে, সো এইটুক আমরা এখন বুঝলাম যে এইখানে লেফট সাইডেও এই অবজেক্টটা যতটুক ফোর্স ফিল করবে, রাইট সাইডেও ঠিক ততটুক ফোর্সই ফিল করবে। সো এর জন্য এই অবজেক্টটা কোনো দিকেই কোনো ফোর্স ফিল করবে না। একটা অবজেক্টের উপর এই পাশে যদি 50 নিউটন ফোর্স কাজ করে, আবার এই পাশেও যদি 50 নিউটন ফোর্স কাজ করে, দেন দ্য নিট ফোর্স অন দিস অবজেক্ট উইল বি 0 নিউটন। এই অবজেক্টের উপর অ্যাকচুয়ালি কোনো তাহলে ফোর্স নাই। সো এইখানেও সেম জিনিসটাই হচ্ছে। সো আমরা যখন একটা শেলের মধ্যে থাকবো তখন আমাদের উপর কোনো ফোর্সই আলটিমেটলি কাজ করবে না। ওকে, আই হোপ এইটুক সবাই বুঝছো। সো এইটুক আমরা এখন বিলিভ করি যে একটা শেলের মধ্যে, মানে শেল মানে হচ্ছে যেইটার ভিতরে কিছু নাই, আমরা যদি একটা শেলের মধ্যে একটা অবজেক্টকে রাখি
তার উপর নিট অ্যাট্রাকটিভ ফোর্স হচ্ছে 0 নিউটন, সে কোনো দিকেই কোনো ফোর্স ফিল করবে না। সো আর্থের ভিতরে যখন আমরা যাব, দেখো আর্থের ভিতরে যখন আমরা আস্তে আস্তে যাব তখন কি হবে, একটু মুছে দিই। সো এখন ধরো আমরা আর্থের ভিতরে এইখানে একটা অবজেক্টকে নিয়ে গেছি এই জায়গায়। সো এই অবজেক্টটার জন্য আমরা একটা আর্থ কি, আর্থ হচ্ছে একটা সলিড স্ফিয়ার বা একটা এটাকে বলা যায় একটা নিরেট গোলক, মানে এটার ভিতরে জিনিসপত্র আছে, মানে এটা ফাঁকা না, ঠিক আছে, সব জায়গায় সয়েল আছে, তারপর আরও অন্যান্য ম্যাটেরিয়াল আছে। সো এইখানে আমরা আর্থকে চাইলে অনেকগুলো শেলের কালেকশন হিসেবে লিখতে পারি, যেমন এটা একটা শেল, তারপর এরকম আমরা আরও শেল আঁকতে পারি, এটা আরেকটা শেল, আবার এটা আরেকটা শেল, এরকম ইনফাইনাইটটা শেল এখানে চিন্তা করা যায়। সো এই বাইরের শেলগুলো তাদের জন্য দেখো এই অবজেক্টটার উপর কোনো ফোর্স অ্যাপ্লাইড হবে না, মানে এখানে এই যে বাইরের যত শেল আছে, এই যে যেমন এইটা একটা বাইরের শেল, দিস ওয়ান, এই শেলটার জন্য এই অবজেক্টটা কি 0 ফোর্স ফিল করবে, আবার এই শেলটার জন্য এই অবজেক্টটা এখানে 0 ফোর্স ফিল করবে, এই শেলটার জন্য এই অবজেক্টটা এখানে 0 ফোর্স ফিল করবে। সো ফোর্সটা কার জন্য অ্যাপ্লাই, তাহলে কাদের জন্য ফিল করবে, শুধু এই যে ভিতরে যেই শেলগুলো আছে, এইটা একটা, তারপর এইটা একটা, ভিতরে যত শেল আছে বা এই যে ভিতরে যতটুক মাটি আছে সেইটুকুর জন্য আমরা এখানে ফোর্স ফিল করব। সো আমরা তাহলে কি বলতে পারি, এখানে বাইরের যারা ছিল তাদেরকে না আঁকলেও হবে, মানে তাদের এখানে কোনো ইফেক্ট নাই, ওকে, তাদের এই জায়গাতে কোনো ইফেক্ট নাই। সো আমরা বাইরের এই পোর্শনগুলো এখন আর কনসিডারেশনে আনবো না। কারো কি কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? ওকে, সো এখন আমরা ভিতরে গেলাম। সো আমরা কতটুকু ভিতরে গেছি সেটা আমরা বলে দিই। আমরা এটা যদি আর্থ হয়, এটা যদি আমাদের আর্থ হয় তাহলে আমরা বললাম যে আমরা আর্থ সারফেস থেকে এইচ ডেপথে গেছি, এটা হচ্ছে আর্থ বাইরে, আমরা আর্থ সারফেস থেকে আস্তে আস্তে নিচের দিকে গেছি, সেটা কতটুকু এইচ ডেপথে গেছি। সো এখন এইখানে জি এর ভ্যালু কত, এখানে জি এর ভ্যালু কত। সো এটা যদি আমরা বের করতে চাই, এইখানে জি এর ভ্যালু কাজ করবে শুধুমাত্র এই যে ভিতরের যারা আছে তাদের জন্য, ওকে। সো আমরা ভিতরে চলে আসছি। এখন চিন্তা করে দেখো যে আমাদের এই যে আর্থ, এই আর্থের টোটাল ম্যাস ছিল ক্যাপিটাল এম, বাট আমরা বলছি যে আমাদের এইখানে কাজ করবে জি শুধুমাত্র এই ভিতরে যারা আছে তাদের জন্য। এখন আমাদের আর্থের রেডিয়াস যদি ক্যাপিটাল আর হয়, আর্থের রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, তাহলে বলো তো এই যে ভিতরে যে ছোট একটা আর্থ আঁকতেছি, এই আর্থটার রেডিয়াস কত? এটা একটু চ্যাট বক্সে বা মাইক অন করে কেউ বলো, এই ভিতরে যে আর্থটা আঁকলাম, ছোট আর্থটা আঁকছি, সেটার রেডিয়াস কত? যারা পরে আসছো তারা ভিডিওটা প্রথম থেকে আবার দেখে নিও আজকে। আর মাইনাস এইচ, হ্যাঁ, একজন বলছে আর মাইনাস এইচ। সো এই যে ভিতরে যে আর্থটা, তার রেডিয়াস হচ্ছে আর মাইনাস এইচ, ওকে। আর এই যে এটা যদি টোটাল আর্থ হয়, তাহলে এই ভিতরের ছোট আর্থটার ম্যাস কত? আমরা সেই ম্যাসটাকে এম প্রাইম বললাম। এখন সেটা আমরা কীভাবে বের করতে পারি? আমরা ইউনিটারি মেথড ইউজ করব। আচ্ছা, তোমরা কেউ কি এটা পড়ছো যে একটা স্ফিয়ারের ভলিউম কত? এটা কি তোমাদের ক্লাস 8-এ ছিল? একটা স্ফিয়ারের ভলিউম বা একটা গোলকের আয়তন। আচ্ছা, এটা ছিল না, চ্যাট বক্সে লেখছে একজন। সো এইখানে আমরা এটা ইউজ করি, দেখো। আচ্ছা, একজন লেখছে ছিল। আচ্ছা, আমি তারপর বলছি, একটা স্ফিয়ারের রেডিয়াস যদি আর হয়, এরকম একটা স্ফিয়ার, তার রেডিয়াস যদি স্মল আর হয়, তখন তার ভলিউম হচ্ছে 4/3 পাই আর কিউব। সো এখানে আমরা ইউনিটারি মেথড অ্যাপ্লাই করব, যে আমাদের আর্থের বড় যে আর্থটা আছে, সেই বড় আর্থটার ভলিউম হচ্ছে 4/3 ক্যাপিটাল আর কিউব পাই আর কিউব, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। এটা হচ্ছে এই বড় আর্থের ভলিউম। এই ভলিউমের ম্যাস হচ্ছে ক্যাপিটাল এম।
তাহলে যদি ভলিউম 4/3 পাই ক্যাপিটাল আর মাইনাস এইচ কিউব হয়, মানে এই ছোট যে আর্থটা আমরা আঁকতেছি তার ভলিউম কত? 4/3 পাই ক্যাপিটাল আর মাইনাস এইচ হোল কিউব। এই ভলিউমের ম্যাস তাহলে কত হবে আমরা সেটাকে বলতেছি, সেটা তাহলে আমরা ইউনিটারি মেথড ইউজ করে বের করতে পারবো। এম ডিভাইডেড বাই 4/3 পাই ক্যাপিটাল আর কিউব টাইমস 4/3 পাই ক্যাপিটাল আর মাইনাস এইচ হোল কিউব। সো আমরা এখান থেকে 4/3 পাই উপর থেকে নিচ থেকে ক্যান্সেল করতে পারি, তাহলে এখান থেকে আসবে এম আর মাইনাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউব। ওকে, এখন দেখো এটা হচ্ছে তাহলে কিসের ম্যাস? এটা হচ্ছে আমাদের ভিতরে যে ছোট আর্থটা আছে সেই আর্থের ম্যাস। সেই আর্থের ম্যাসটাকে আমরা এম প্রাইম দিয়ে ডিনোট করতেছি। সো এম প্রাইম ইজ ইকুয়াল টু এম ওভার আর কিউব টাইমস আর মাইনাস এইচ হোল কিউব। আচ্ছা, এখন তুমি তাহলে এই বাইরের আর্থের কথা ভুলে যাও। এবার আমাকে এটা বলবা সবাই যে এই আর্থের উপর আমরা যদি একটা অবজেক্টকে রাখি, এই ছোট আর্থটার উপর একটা অবজেক্টকে যদি রাখি, তাহলে এইখানে জি এর ভ্যালু কত? নর্মালি জি এর ফর্মুলা কি? জি এর ফর্মুলা হচ্ছে জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, বাট এখানে এম হচ্ছে এম প্রাইম, আর হচ্ছে আর মাইনাস এইচ হোল স্কোয়ার। আর এইটাকে আমরা জি বলবো না, কারণ এটা অরিজিনাল জি না। সো আমরা এটাকে বলতেছি জি প্রাইম, মানে আর্থের ভিতরে কোনো একটা পয়েন্টে জি এর ভ্যালু কত। সো জি প্রাইম ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি এম প্রাইম ডিভাইডেড বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার। আমরা একটু আগে ক্যাপিটাল এম প্রাইম বের করে আসছি। সো ক্যাপিটাল জি ডিভাইডেড বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার টাইমস এম প্রাইম হচ্ছে এটা। সো এম ওভার আর কিউব টাইমস আর মাইনাস এইচ হোল কিউব। দেন আমরা এখান থেকে কি করতে পারি? এইটা আর এটা ক্যান্সেল করতে পারি, তাহলে এখানে আসবে জাস্ট আর মাইনাস এইচ। অ্যান্ড দেন এখান থেকে লেখা যায় জি এম ডিভাইডেড বাই আর কিউব টাইমস আর মাইনাস এইচ। কারো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করো। আচ্ছা, এখন এইখানে দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। কেউ কি বলতে পারবা এই ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার এটা কে? চ্যাট বক্সে একটু লেখো যে এটা কোন টার্ম। এটা হচ্ছে স্মল জি। গুড। সো এই টার্মটা হচ্ছে স্মল জি, আর এটাকে যদি আমরা এখন ডিভাইড করে দিই, ক্যাপিটাল আর মাইনাস এইচকে যদি আর দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আসবে 1 মাইনাস এইচ বাই আর। সো এইটাই আমাদের ফর্মুলা। এটাই হচ্ছে আমরা যদি আর্থের ভিতরে কোনো একটা পয়েন্টে জি এর ভ্যালু বের করতে চাই, ওইখানে জি এর ভ্যালু জি প্রাইম উইল বি ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস এইচ ওভার আর। সো আমরা এখান থেকে দুইটা ফর্মুলা শিখলাম। এটা হচ্ছে আর্থের উপরে এইচ ডিস্টেন্সে কোনো একটা পয়েন্টে জি এর ভ্যালু জি টাইমস আর ওভার আর প্লাস এইচ হোল স্কোয়ার, আর আর্থের নিচে এইচ ডেপথে কোনো একটা পয়েন্টে জি এর ভ্যালু জি প্রাইম উইল বি ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। ওকে, সো দুইটা জায়গায় দুই ধরনের ফর্মুলা। আর জাহিন যেটা বলছিল যে সেন্টারে কেন জি এর ভ্যালু 0, এইখানে এখন তাহলে চিন্তা করো, সেন্টারে যদি থাকো, তুমি যদি আর্থের সেন্টারে থাকো, তাহলে তুমি আর্থ সারফেস থেকে কত নিচে নামতেছো? ক্যাপিটাল আর সমান, মানে আর্থের রেডিয়াস যত ঠিক ততটুক নিচে নামতেছো। সো এখানে এইচ এর ভ্যালু কত হবে? তাহলে আর এর সমান। সো জি প্রাইম উইল বি ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস ক্যাপিটাল আর বাই আর। এইচ এর ভ্যালুটা আর বসাইছি, অ্যান্ড আর বাই আর কত? 1। সো জি ইন্টু 1 মাইনাস 1 উইচ ইজ জি ইন্টু 0 0। সো এর জন্যই আর্থের সেন্টারে জি এর ভ্যালু 0 হয়। ওকে, সো আমরা এখান থেকে দুইটা ফর্মুলা দেখলাম। সামারি হচ্ছে এটা যে উপরে কোনো একটা পয়েন্টে জি প্রাইমের ভ্যালু হচ্ছে জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, আর নিচে কোনো একটা পয়েন্টে জি এর ভ্যালু হচ্ছে জি প্রাইম ইকুয়ালস জি ইন্টু 1 মাইনাস এইচ ওভার আর। আর সারফেসে কত? সারফেসে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। এটার একটা গ্রাফ আঁকা যায় এই ফর্মুলাটার। সেটা হচ্ছে যে এটা যদি আমাদের জি এর অ্যাক্সিস হয় আর এটা যদি স্মল আর এর অ্যাক্সিস হয়, তাহলে একদম আর এর ভ্যালু যখন 0, আর এখানে স্মল আর মানে হচ্ছে ডিস্টেন্স ফ্রম সেন্টার অফ আর্থ, ডিস্টেন্স ফ্রম দি সেন্টার অফ আর্থ, সেন্টার অফ আর্থ। ওকে, সো তুমি যদি আর্থের সেন্টার থেকে 0 ডিস্টেন্সে থাকো, তার মানে তুমি কোথায় আছো?
আর্থের সেন্টারে আসো, সো এখানে জি এর ভ্যালু কত 0। তুমি আস্তে আস্তে যত উপরে উঠবা, মানে যত তোমার আর এর ভ্যালুটা বাড়বে, তত তোমার জি এর ভ্যালু কি আস্তে আস্তে বাড়তে থাকবে এভাবে, ঠিক আছে? এটা একদম লিনিয়ারভাবে বাড়ে, মানে একদম সোজাসুজি বাড়তে থাকে এরকম। এখানে এটা দিয়ে আর কি। অ্যান্ড দেন আমরা যখন আর্থের সারফেসে পৌঁছায় গেছি, আর্থের সারফেসে থাকা মানে কি, আমি সেন্টার থেকে কত ডিস্টেন্সে আছি, ক্যাপিটাল আর ডিস্টেন্স আছে, মানে রেডিয়াস সমান ডিস্টেন্স আছে, ওকে? অ্যান্ড এরপর আমি যখন আর্থের সারফেস থেকে আস্তে আস্তে বের হয়ে যাব আবার, মানে আর্থের সারফেস থেকে তুমি এখান থেকে জার্নি স্টার্ট করে কী করলে এবার আর্থের সারফেস থেকে আরও দূরে চলে যাচ্ছ, তখন আবার জি এর ভ্যালু কমে যাবে। সেই গ্রাফটা তুমি যদি গ্রাফটা ড্র করো এরকম হয় দেখতে, ওকে? সো এটাই হচ্ছে জি ভার্সেস আর গ্রাফ। এটা অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট একটু আইডিয়া দেওয়া। আর এই যে ম্যাক্সিমাম ভ্যালু, এটাই হচ্ছে সেই 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর একদম সেন্টারে 0, মানে আর্থের সেন্টারে 0, আস্তে আস্তে সারফেসে উঠবা বাড়বে, দেন সারফেস থেকে আরও উপরে উঠবে, এটা আবার কমবে। এইখানে জি এর ফর্মুলা হচ্ছে, মানে এই পর্যন্ত এই সেগমেন্টে জি এর ফর্মুলা হচ্ছে জি প্রাইম ইজ ইকুয়াল টু 1 মাইনাস এইচ ওভার আর, আর এই সেগমেন্টে জি প্রাইমের ফর্মুলা হচ্ছে জি ইন্টু আর ওভার আর প্লাস এইচ হোল স্কোয়ার। ওকে, কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? সবাই কি বুঝছো এটা? তোরই বুঝতে পারছো? আজকে প্রবাবলি সাউন্ডে একটু প্রবলেম, আমি কারো সাউন্ড শুনতেছি না তেমন। একটু চেক করে দেখি আবার। আচ্ছা, এখন আমরা আচ্ছা হ্যাঁ, এটা ভালো বলছো। একজন বলছো আমার স্পিকার অফ, হ্যাঁ এটাই ছিল, আমি খেয়াল করিনি আমি কখন স্পিকার ইয়া করে রাখছি। আচ্ছা, এখন কেউ একটু কথা বলো তো, এখন কি আমার কথা শোনা যাচ্ছে? সবাই কি বুঝছো এটা? এখন কেউ একজন এখন একটু কথা বলো, তাহলে আমি বুঝতে পারবো। এখন শুনতেছি, ওকে। আচ্ছা, আমারই ভুল ছিল, এটা অ্যাকচুয়ালি আমি সাউন্ড কখন অফ করে রাখছি খেয়াল করিনি। ওকে, সো আমরা এইখান থেকে এইটুকু বুঝলাম যে ডিস্টেন্সের সাথে সাথে জি এর গ্রাফটা কেমন হয়। সো আমাদের গ্র্যাভিটি রিলেটেড ডিসকাশন এইটুক ছিল। আমরা এখান থেকে এখন তাহলে এরকম ম্যাথ দিলেও পারবো যে ধরো তোমাকে বললো যে এটা হচ্ছে আর্থ সারফেস, এখন ধরো কোনো একটা মাইনিংয়ের কাজে বা কোনো একটা খনির কাজে আমরা আর্থ থেকে প্রায় 10 কিলোমিটার নিচে চলে গেছি, আর্থের সারফেস থেকে 10 কিলোমিটার নিচে গেছি, সেইখানে আমাদের জি এর ভ্যালু কত হবে, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, অ্যান্ড এখানে আমাদের ওয়েট কত হবে বা ওজন কত হবে। সো ডেফিনেটলি সেটা একটু কম হবে। সো আমরা এখানে যদি এটা চিন্তা করি যে আমরা একটু আগে ফর্মুলা দেখে আসছি, জি প্রাইম ইজ ইকুয়াল টু জি টাইমস 1 মাইনাস এইচ ওভার আর। জি হচ্ছে 9.8, 1 মাইনাস এইচ হচ্ছে 10 কিলোমিটার, দ্যাট ইজ 10 ইন্টু 10 কিউব মিটার, ডিভাইডেড বাই ক্যাপিটাল আর, আর্থের রেডিয়াস হচ্ছে 6.4 টাইমস 10 টু দি পাওয়ার 6। সো এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এটা যদি আমরা ক্যালকুলেট করি, এটা আসবে 1 মাইনাস 10 ইন্টু 10 কিউব ডিভাইডেড বাই 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6। খুব একটা কমে না, এখানে মাত্র 9, এটা এখনও 9.7846 অ্যাপ্রক্সিমেটলি, বাট খুব একটা ডিফারেন্স নাই। সো আমাদের ওয়েটটা অ্যাকচুয়ালি অত বেশি চেঞ্জ হবে না। সো এখানে ওয়েট কত হবে, এম জি প্রাইম, উইচ ইজ, এখানে যদি এই অবজেক্টটার ম্যাস 3 কেজি হয় তাহলে তার ওয়েট হবে 3 টাইমস 9.7846 নিউটন। সো এখান থেকে আমরা পাচ্ছি 29.354 নিউটন। সো আমাদের ওয়েট কিন্তু কিছুটা হলেও কমতেছে, ওকে? সো আমরা গ্র্যাভিটির এই বিষয়গুলো বুঝলাম। অ্যান্ড আর্থের সেন্টারে ওয়েট হচ্ছে 0। আর্থের সেন্টারে যদি যাওয়া পসিবল হয় ওইখানে তোমার ওয়েট থাকবে না, বাট আর্থের সেন্টারে যাওয়া পসিবল না, ওইখানে টেম্পারেচারটা অনেক বেশি, মিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। সো ওইখানে অ্যাকচুয়ালি গেলে তুমি একদম ছাই হয়ে যাবে সাথে সাথে। আর আর্থের আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি বলি, এইটা এই চ্যাপ্টারের টপিক না, বাট এটা হচ্ছে আমরা যখন পিরিয়ডিক মোশনের চ্যাপ্টারটা পড়বো ওইখানে দেখবো, সেটা হচ্ছে যে আমরা যদি আর্থের মধ্যে থেকে একটা
টানেল বানাতে পারতাম, যে টানেলটা হচ্ছে মানে তুমি আর্থের এক মাথা থেকে ফুটা করে আরেক মাথা থেকে ওই টানেলটা বের করছো, মানে এরকম একটা টানেল বিল্ড করছো। এরকম একটা মুভিও আছে প্রবাবলি, আমার নামটা মনে নাই, বাট আছে। সো এই টানেল মানে তুমি আর্থের মাঝখান দিয়ে একটা টানেল বা একটা সুড়ঙ্গ বানাইছো। এখন তুমি যদি এইখান থেকে কোনো একটা অবজেক্টকে ছেড়ে দাও তাহলে কি হবে, বা ধরো তুমি যদি এটার মধ্যে দিয়ে লাফ দাও তখন কি হবে। আমরা জাস্ট ইমাজিন করে নিতেছি যে আর্থের ভিতরে কোনো কিছু নাই, এই পুরো জায়গাটা ফাঁকা, আর এইখানে তেমন এটার টেম্পারেচার অত বেশি না, জাস্ট নর্মাল। তখন কি হবে? তখন দেখা যায় এখানে যদি আমরা একটা অবজেক্টকে এখান থেকে ছেড়ে দিই, আমরা নিজেদেরকে নিয়ে রিস্ক নিব না, আমরা একটা অবজেক্টকে ছেড়ে দিলাম, তো কি হবে এটার? এই অবজেক্টটা আস্তে আস্তে নিচে পড়বে, অ্যান্ড নিচে পড়ে এটা একদম ওই পাশে চলে যাবে, অ্যান্ড দেন ওইখানে যদি এটাকে কেউ না ধরে এটা আবার এদিকে ব্যাক করবে, এটা আবার এইখান থেকে এদিকে ব্যাক করবে। এটা সারা জীবন এরকম চলতেই থাকবে, মানে ওইখানে একটা ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনে যাবে, মানে এখান থেকে এদিকে যাবে আবার এদিকে যাবে, আবার এদিকে নামবে আবার এদিকে যাবে, এরকম মানে একটা অসিলেশন বা একটা দোলন হবে, মানে ও বারবার এখান থেকে এখানে যাচ্ছে আসতেছে যাচ্ছে আসতেছে এরকম। ওকে, অ্যান্ড তুমি যখন কলেজে উঠবা তখন দেখবা যে ইভেন এটাও আছে যে এই অবজেক্টটাকে যদি এখান থেকে ছেড়ে দিই তাহলে এটার ওই পাশে যেতে কাইন্ড অফ মানে এখান থেকে এখানে যেতে এটার একটা টাইম লাগে, সেই টাইমটাও বের করতে বলে অনেক সময়, যে এটা এখান থেকে এখানে যেতে কত টাইম লাগবে। সো দেখা যায় যে অ্যাপ্রক্সিমেটলি একটা অবজেক্টকে যদি আমরা এরকম একটা টানেল বানায় ছেড়ে দিতাম তাহলে এই অবজেক্টটা এখানে গিয়ে আবার ব্যাক করতে প্রায় 1 আওয়ার টাইমের মতো লাগবে, ঠিক আছে? সো চিন্তা করো এটা যদি পসিবল হইতো তাহলে কিন্তু ট্রান্সপোর্টেশনটা অনেক ইজি হইতো, মানে তুমি বাংলাদেশ থেকে এখান থেকে একটা টানেল বিল্ড করলা, দেন এখান থেকে জাস্ট একটা অবজেক্টকে ছেড়ে দিলে ওটা 1 ঘন্টার মধ্যে ওই পাশে আর্থের ওই পাশে যে কান্ট্রিটা আছে সেইটায় পৌঁছায় যেত, ঠিক আছে? যাই হোক, সো এগুলো সবই অ্যাকচুয়ালি হাইপোথেটিক্যাল, যেগুলো অ্যাকচুয়ালি রিয়াল কোনো ইয়া নাই, কখনো পসিবলও না এগুলো বিল্ড করা, বাট থিওরিটিক্যালি পসিবল। আচ্ছা, সো আমরা এখন গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে ডিসকাশনের পর এরপর আমরা এই চ্যাপ্টারেরই অন্যান্য জিনিসগুলো নিয়ে এখন ডিসকাস করব। কারো কোনো কোশ্চেন আছে? আর সবাই কি বুঝছো এই পর্যন্ত? ওকে, সো আমরা এর পরের ডিসকাশনে চলে যাই।